নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় সকলকে স্বাগত। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণ করে যাত্রী পারাপার এবং বাণিজ্যিক আদান প্রদান শুরু করা হবে মৈত্রী সেতু দিয়ে। রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে এরকমটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তবে কি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে মৈত্রী সেতু, তা নিয়ে চলছে জোর জল্পনা। বাণিজ্যে লাভ ক্ষতি নিরূপণের পর রামগড় স্থলবন্দর চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। এরপর কমিটি সিদ্ধান্ত নেবে পরবর্তীতে রামগড় স্থলবন্দর কবে চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি। এখনো বলতে পারবো না, এই জন্য যে পুরো জিনিসটাকে আমি দেখলাম। এখন একটা কমিটি হবে, কমিটি আসবে, কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, ওনারা অ্যাসেস করবে। তার আগে আমি বলতে পারবো না, কারণ এখন তো রেজিস্টার কার্যক্রম শুরু হয়েছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লোন আছে এখানে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে এখানে। বাকিটা এটার যে উদ্দেশ্য কানেক্টিভিটি উইথ চিটাগং পোর্ট, সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরার, ওনার মধ্যে রেলওয়ে লাইনও হচ্ছে। তো পোর্টের থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কি হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ভারত ও চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এই বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পরেই মৈত্রী সেতু চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। বাংলাদেশের খাগড়াছড়ি রামগড় থেকে ফেনী নদীর উপর ত্রিপুরার সাবরুমকে শহরকে যুক্ত করার এই মৈত্রী সেতু লম্বায় 2 কিলোমিটার। ভারতের অর্থায়নে নির্মাণ করা হয়েছে সেতুটি। ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নির্মাণ করা হয়েছে এই সেতু। ফেনী নদীর উপর এই সেতু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। এই সেতুর ফলে ভারতের জন্য সুবিধা বেশি হবে, তবে চট্টগ্রাম বন্দর এবং রাস্তা ব্যবহারের জন্য শুল্ক আদায় এবং বাংলাদেশ লাভবান হতে পারে বলে মনে করেন বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষক মহল। ভারতের দিক থেকে সুবিধার মাত্রাটি হয়তো শুরুর দিকে বেশি মনে হচ্ছে, তবে বাংলাদেশের জন্য সুবিধার বিষয়টি হতে পারে যেহেতু চট্টগ্রাম বন্দর ব্যবহার হবে। ফলে ভারতের বিভিন্ন সেবা নেয়ার জন্য যে সব মাশুল বা শুল্ক আছে সেগুলি এখান থেকে পাবে বাংলাদেশ। এছাড়া আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রেও শুল্ক নিতে পারবে বাংলাদেশ বলে অভিমত বাংলাদেশের কূটনৈতিক বিশেষজ্ঞদের। এই সেতু মূলত ভারতের উভয় পাশের রাজ্যগুলির মধ্যে সংযোগ স্থাপনে সহজ করবে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য এটি ইতিবাচক হতে পারে। এর মাধ্যমে ত্রিপুরার সাথে বাংলাদেশ যুক্ত হলে মেঘালয়, মণিপুর সহ যে রাজ্যগুলি রয়েছে সেগুলির যেহেতু মায়ানমারের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে, সেক্ষেত্রে সড়ক পথে বাংলাদেশেরও মায়ানমারের সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মৈত্রী সেতু ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য পণ্য আনা নেওয়া করতে চট্টগ্রাম বন্দরের উপর চাপ বাড়তে পারে, সেদিকেও নজর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাংশ উপদেষ্টা। ভারতের সাথে কানেক্টিভিটি ভীষণভাবে দরকার বাংলাদেশের, কারণ এখনো কোনো স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে না মায়ানমারে। সেজন্য মায়ানমারের সাথে অর্থনৈতিক করিডোর নিয়ে একটা সন্দেহ রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বাংলাদেশের জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অ্যাক্সেস পাওয়া মানে হচ্ছে একটা বার্গেনিং পাওয়ার তৈরি করতে
তেপারা। ইতিমধ্যেই নেপালের সাথে একটা করিডোর তৈরি হয়েছে। এছাড়া উত্তর পূর্বের রাজ্যগুলিতে বাংলাদেশের পণ্যের একটা বিশাল মার্কেট আছে বলে মনে করেন বাংলাদেশের একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন 2015 সালের জুন মাসে। তবে গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় মৈত্রী সেতু চালু করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এক প্রস্তর জটিলতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের নতুন প্রতীক বা লোগোর বিরোধিতা করল সিপিআইএম। রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রাখে না বলে এর পর্যালোচনা দাবি করল বিরোধী দল সিপিআইএম। এদিকে সব দিকে বিবেচনা করেই নতুন এই লোগো বলে দাবি করল সরকার পক্ষ। রাজ্যের নতুন স্টেট এমব্লেম বা লোগোর বিরোধিতা করল সিপিআইএম। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এই লোগো বা প্রতীক রাজ্যের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখে না বলে মন্তব্য করে এর পর্যালোচনা চাইল সিপিআইএম। সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট রিজার্ভেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রিজার্ভেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় এলপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব এবং এই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছি। প্রত্যুত্তরে প্রতিযোগিতার মাধ্যমে এই লোগো নির্বাচন করা হয়েছে এবং জাতীয় পতাকায় যেখানে গেরুয়া রং রয়েছে সেখানে রাজ্যের নতুন এই প্রতীকে গেরুয়া রং থাকলে এর বিরুদ্ধে তা কেন, তা নিয়ে প্রশ্ন তুললে সরকার পক্ষ। বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা, which is stuck in a corner of the northeast surrounded by Bangladesh from 3 corners, একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি 3 দিক থেকে, এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতাম, বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ? ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা কোত্থেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম। এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই, আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির দিতে হবে। আমরা যদি মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরকে দিই, আরেকজন বলছে যে না আমাদের রাজবাড়িকে দিতে হবে, বিকজ ত্রিপুরা বিং আজফাইল প্রিন্সলি স্টেট। আরেকটা যদি রাজবাড়িকে দিই, ঊনকোটি থেকে বলবে আমাদের ঊনকোটিকে দিতে হবে, ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মাঙ্কি, স্পেকটাকেল মাঙ্কি রয়েছে। আমরা যদি যেটাই দিতাম, আপনারা ফল্ট ফাইন্ডার, আপনারা ফাইল ফল্ট করতে দিন। আজকে তাই আমরা হলিস্টিক ম্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইটসেলফ যে ম্যাপটা, সেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত কালচারকে, ট্রেডিশনকে। কারণ ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার, এখানে কয়টা সাব ট্রাইব রয়েছে, কটা কি রয়েছে, আমাদের রিসা কি, আমাদের পাইনাপেল কি, আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে। এমব্লেম দিয়ে জানাতে হবে না, কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি, আমার মনে হয় সেটা আপনাদের ভুল। ওকে, ঠিক আছে। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর সবার গুরুত্ব অনুসারে সবাই উত্তর অনুমতি দিয়েছে। এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলতে পারবেন যে আপনারা যদি রেফারেন্সের দপ্তর যারা যারা আছেন উত্তর দিতে পারবেন কিনা। এটা আপনারা সেদিন আমরা শুক্রবার আলোচনা করেছিলাম, এটা আপনাদের চিন্তার উপর রেখে দিলাম। এখন মাননীয় নোটিশের বিষয়বস্তু উত্থাপন করবেন সুদীপ সরকার, মাননীয় সদস্য সুদীপ সরকার এবং শ্রী রামু দাস কর্তৃক যুগ্মভাবে আনিত রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনেক অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, গত 8ই জানুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত মাফিয়া সংস্কৃতির সামনে অসহায় নাগরিক শীর্ষক সংবাদ সম্পর্কে আমি জাস্ট এ মিনিট, গত শুক্রবারে কিন্তু ঠিক আছে দৈনিক সংবাদ এনেছেন, আজকে গত শুক্রবারে এনেছিল সন্ধান পত্রিকায়। একই দিন না বলছি, কথা বললাম, আমি দুটোকে ক্লাব করেই আজকে এনেছি, সন্ধান পত্রিকা প্লাস দৈনিক সংবাদ। ঠিক আছে, এখন
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রাজ্যের নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকার গত 28 অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার মানচিত্র ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল অনুমোদনের জন্য। কেন্দ্রীয় গৃহ মন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো রাজ্যের সংস্কৃতি ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জরাজীর্ণ রাস্তার কারণেও ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন। ধর্মনগর মহকুমার প্রেমতলা বাজার সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ধুলোবালিতে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। ধুলার কারণে ক্রেতারা বাজার বিমুখ। তাই দীর্ঘদিনের বঞ্চনার অবসানের জন্য বাধ্য হয়ে এলাকার ব্যবসায়ীরা রাস্তা সংস্কারের দাবিতে সোমবার পথ অবরোধ করেন। ধর্মনগর প্রেমতলা বাজার থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে এলাকার গাড়ি চালকদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি এলাকার খাবারের দোকানগুলিতে ধুলোর জন্য খাবারের জিনিস নষ্ট হচ্ছে। তাই রাস্তা সংস্কারের দাবিতে এলাকার বাজার ব্যবসায়ীরা বিভিন্ন সময় অভিযোগ জানালেও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে বাধ্য হয়ে এলাকার ব্যবসায়ীরা এদিন পথ অবরোধ করেন বলে অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। খাবার দোকান, আশেপাশে সব খাবার দোকান, এগুলা নোংরা জিনিস যদি ধুলাবালি গিয়ে পরে একটা মানুষ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে একটা মানুষ দেখতে পারে না, ক্ষমতা নাই রাস্তা দিয়ে 20 মিটারের ভিতরে স্কুল একটা, মসজিদ একটা, 20 মিটারের এরপরে স্কুলে ছাত্র যাওয়া যায় না, ছাত্ররা যায় না, বাড়ি যাবে না, পুরো রাস্তাটা কন্ডিশন ভেরি ব্যাড, একদম খুব খারাপ। এটার লাগিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে, বিডিও দেওয়া হয়েছে, চেয়ারম্যানে জানানো হয়েছে, কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। বাধ্য হয়ে আমরা এটা করতে লাগছি। কতদিন থেকে এরকম? এটা প্রায় মাসের উপরে। জল দেবো ওই জায়গায় ডেইলি জল। মানে খারাপ হওয়ার কারণ কি? খারাপ হওয়ার কারণ তো এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।